হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স। আমি অসিত, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আমরা আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের থিওরি বেশ কিছু আমরা করে ফেলেছি। যারা এখনও পর্যন্ত আমাদের থিওরিগুলো দেখোনি, থার্মোডাইনামিক্স, আমাদের থিওরি অফ মেশিনস, ফ্লুইড মেকানিক্স, এই সমস্ত চ্যাপ্টার্সগুলো নিয়ে আমরা মোটামুটি থিওরি করেছিলাম। প্রত্যেকটা খুব সুন্দর করে ডিটেলসে অ্যানালিসিস করেছিলাম, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে আমরা দেখেছিলাম। এবার আমরা এমসিকিউটাও শুরু করব ঠিক সেখান থেকেই, থার্মোডাইনামিক্স থেকে। তো এই থার্মোডাইনামিক্স আমার বেশ কয়েকটা লেকচার রয়েছে, তোমরা যারা এখনও দেখোনি, ওপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা সবার প্রথমে প্রথম প্রশ্নতে চলে আসছি। তো সবার প্রথমে যে প্রশ্নটা আছে যে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, আমরা সবাই জানি যে বেশ কিছু প্রসেস রয়েছে, প্রসেসগুলো নিয়ে আমি আগেও আলোচনা করেছি। তো এই কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বলা রয়েছে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে যদি আমরা কি করছি, আমরা হিট অ্যাড করছি। কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে যদি আমরা হিট অ্যাড করি, তো সেক্ষেত্রে আমাদের কি আমরা রেজাল্ট পাবো, অর্থাৎ গ্যাসের মধ্যে যদি আমরা কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আমরা হিট অ্যাড করি, তাহলে আমরা কি দেখতে পাবো। তো এক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে আমরা প্রথমত দেখছি এটা গ্যাস। থার্মোডাইনামিক্স জেনারেলি আমরা গ্যাসের উপরেই খুব বেশি কাজ করে থাকি। সেকেন্ডলি কি, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ধরনের প্রেসার চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আমি যদি একটা ডায়াগ্রাম বানাই এভাবে, একটা পিস্টন, তো এক্ষেত্রে আমি কি করছি, পিস্টনটাকে কিন্তু কোনোভাবেই আমরা কি করছি, এর মধ্যে যে হিট যখন আমরা অ্যাড করব, এর মধ্যে যে প্রেসারটা রয়েছে সেটা একবার বা দুইবার বা কিছু একটা সার্টেন প্রেসার রয়েছে, সেই প্রেসারটা কিন্তু আমরা কোনোভাবেই চেঞ্জ করব না। অর্থাৎ এই পিস্টনটা ওপরের দিকে চলে যাবে। তো সেক্ষেত্রেই কিন্তু আমরা কি পাবো, প্রেসারটা ইনক্রিজ হবে না। তো যখন আমরা সেক্ষেত্রে হিট অ্যাড করছি, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে যখন আমরা হিট অ্যাড করছি, তো সেক্ষেত্রে আমরা কি পাবো। তো এক্ষেত্রে দেখুন, বেশ কিছু অপশান থাকবে, আমাদের সেসব দিকে কোনো কিছু দেখার দরকার নেই, আমরা শুধু আসলটার দিকে আসব। তো এরকম ক্ষেত্রে যদি আমরা দেখি যে যখন কোনো একটা সিস্টেমের মধ্যে গ্যাসের মলিকিউলগুলো রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা যদি এর মধ্যে হিট অ্যাড করি, তখন আমরা কি পাবো, তখন এর যে গ্যাস মলিকিউলসগুলো আছে সেগুলো কিন্তু একটা আরেকটার থেকে দৌড়াতে শুরু করবে। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে কিন্তু কাইনেটিক এনার্জি খুব বেশি বেড়ে যাবে, যার কারণে এরা কিন্তু দৌড়াদৌড়ি করতে শুরু করবে এবং এদের মধ্যে একটা ইলাস্টিক কলিশনও হবে। তো এই সব কিছুর কারণে এরা কি করবে, প্রেসার ইনক্রিজ করার চেষ্টা করবে। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে কন্ডিশন বলে দেওয়া রয়েছে যে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আমাদেরকে করতে হবে। তো প্রেসার যদি আমাদেরকে কিছু চেঞ্জ না করতে হয়, তখন আমাদের এর মধ্যে কি দেখা যাবে। তো এর মধ্যে আমরা যেটা দেখতে পাবো, সেটা কিন্তু এটা দুটো জিনিস করতে পারে। এক হচ্ছে এটা ওয়ার্ক ডান করতে পারে কোনো একটা, কেননা এটা পিস্টন যদি ওপরের দিকে মুভ করে, তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান পাবো। ওয়ার্ক ডান অর্থাৎ কি, আমার ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কিছু না একটা ফোর্স এর মধ্যে আসছে এবং যার জন্য এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো এক নম্বর জিনিস যেটা হতে পারে, যে এর মধ্যে আমরা কি পেতে পারি, কিছু একটা ওয়ার্ক ডান পেতে পারি আউটপুট হিসাবে। এবং সেকেন্ডলি আর কি পেতে পারি, এর মধ্যে আমরা টেম্পারেচার ইনক্রিজ দেখতে পারি। এই দুটো জিনিস কিন্তু আমরা পাবো। এক নম্বর আমরা ওয়ার্ক ডান পেতে পারি, আর দু নম্বর টেম্পারেচার ইনক্রিজ হতে পারি। সিমিলারলি প্রশ্নটা কিন্তু আপনাকে উল্টেও দেওয়া হতে পারে, যে যদি আমরা কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আমরা হিট অ্যাবস্ট্রাক্ট করে নিই বা সেখান থেকে আমরা যদি টেনে নিই, সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাবো, পিস্টনটা নিচের দিকে চলে আসছে। তো সেক্ষেত্রেও আমরা নেগেটিভ ওয়ার্ক ডান পাবো, যেটাকে আমরা ওয়ার্ক ডানই বলবো। তো ওয়ার্ক ডান আমরা সেক্ষেত্রেও পাবো, এবং টেম্পারেচার যেটা, সেটা কিন্তু আমাদের নিচের দিকে নেমে চলে আসবে, অর্থাৎ টেম্পারেচার ফল করবে। তো এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের জন্য। এবং বাকি সমস্ত প্রসেসগুলো আমরা আলোচনা করেছি, তবে এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশন এবং পিএসসির জন্য, আমি একসাথেই বলেও রাখলাম। নেক্সট এবার আমরা এটা ক্লিয়ার করে দিই। নেক্সট এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্নতে আমরা যেটা দেখতে পাবো, যে প্যাথ ফাংশন। নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে, যে আপনাকে বেশ কয়েকটা দেওয়া থাকবে, যে কয়েকটা কোয়ান্টিটিস দেওয়া থাকবে, যেমন হিট, ওয়ার্ক, এন্ট্রপি, এনার্জি, হাজারো জিনিস, ফলানা ডিগ্রানা যা কিছু দেওয়া থাকবে। এবং তার ক্ষেত্রে আপনাকে বলা থাকবে যে এর মধ্যে কোনটা প্যাথ ফাংশন
আর কোনটা পয়েন্ট ফাংশন। এই দু ধরনের ফাংশন আমরা জানি, একটা হচ্ছে পয়েন্ট ফাংশন আর একটা প্যাথ ফাংশন। এই দু ধরনের ফাংশনের মধ্যে কোনটা কি ফাংশন সেটা কিন্তু খুব ভালো করে জেনে রাখা দরকার। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাথ ফাংশনই জিজ্ঞেস করা হয়। এবং এবার আমি আপনাদেরকে বলি যে আমরা যদি একটা পিভিটিএস কোনো একটা যদি ডায়াগ্রাম নিয়ে নিই, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2-র দিকে যখন যাচ্ছে, পয়েন্ট 1 থেকে যখন পয়েন্ট 2-তে দিকে যাচ্ছে, তখন আমরা কি দেখছি, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার দিকে পরিবর্তন হচ্ছে, সিস্টেমটার প্রসেসটা একটা থেকে আরেকটার প্রসেসের দিকে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে যে ফাংশনগুলোকে আমরা কি করছি, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি খুব ডিটেলসে বলার আগে একটা এক্সাম্পল দিই। যেমন মনে করলাম যে কোনো একটা সিস্টেম প্রথমে এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল এই 1 নম্বর পজিশানে, 2 নম্বর পজিশানে এসছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে, 5 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এসছে। তো এক্ষেত্রে এই যে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে এটা পাস করলো, এই প্রত্যেকটা জায়গা দিয়ে যেটা পাস করলো, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গার টেম্পারেচার আলাদা করে পেতে পারি। অর্থাৎ আমরা এই বলতে পারি যে এই জায়গাটার যখন ছিলাম তখন তার টেম্পারেচার কতটা ছিল, এক্ষেত্রে কতটা টেম্পারেচার ছিল, এক্ষেত্রে কতটা টেম্পারেচার ছিল। আবার দ্বিতীয় আর একটা আমরা যদি দেখি যে সিমিলারলি যখন 1 থেকে 2-এর দিকে যাচ্ছে, আমরা বলতে পারি যে এইখানে আমার যা ওয়ার্ক ডান হয়েছিল এক্ষেত্রে তার থেকে বেশি ওয়ার্ক ডান হয়েছে বা কম ওয়ার্ক ডান হয়েছে। তো আমরা কি বলতে পারি এই যে পয়েন্টটা, এই সার্টেন একটা পয়েন্টে, এই পয়েন্টে ঠিক কতটা ওয়ার্ক ডান হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বলা সম্ভব নয়, কেননা ওয়ার্ক ডান বা আমাদের যে হিট অ্যাড বা হিট সাবস্ট্রাক্ট, এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু কোনো একটা পয়েন্ট থেকে জানা সম্ভব নয় যে সেটার ক্ষেত্রে কি হয়েছিল। তো এক্ষেত্রে আমি বলেই রাখি যে হিট, ওয়ার্ক ডান এগুলো কিন্তু সবই একটা প্যাথ ফাংশন। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে প্যাথ ফাংশন এবং পয়েন্ট ফাংশনের ক্ষেত্রে। আর কাইনেটিক এনার্জি এটাও কিন্তু আমাদের প্যাথ ফাংশন। ফোর্থলি যেটা থার্মাল কন্ডাক্টিভিটি কিন্তু সিমিলারলি টেম্পারেচারের মতো একটা পয়েন্ট ফাংশন। তো এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। প্রশ্নটা ডাইরেক্ট এইভাবে দিতে পারে যে কোনটা প্যাথ ফাংশন বা কোনটা পয়েন্ট ফাংশন, আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে যে এগুলোর মধ্যে কোনটা প্যাথ ফাংশন নয়, কোনটা পয়েন্ট ফাংশন নয়। ডাইরেক্ট আপনাকে এইভাবে প্রশ্ন করবে হিট, ওয়ার্ক, এখানে টেম্পারেচার দিয়ে দিল এইভাবে, বা এখানে দিয়ে দিল নান অফ দিস বা অল অফ দিস, কিছু একটা অপশান দিয়ে দিল। তো আপনাকে সেক্ষেত্রে দেখতে হবে যে এগুলো হচ্ছে আমার প্যাথ ফাংশন, এগুলো হচ্ছে আমার পয়েন্ট ফাংশন, থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া রইলো, তো এগুলো হচ্ছে আমার পয়েন্ট ফাংশন। এইভাবে কয়েকটা জিনিস যদি আমরা খুব ভালো করে মনে রাখি তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর এগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি আমার লেকচার সিরিজে। অবশ্যই যাদের এগুলো নিয়ে সমস্যা আছে ওখানে কিন্তু গিয়ে খুব ভালো করে একবার দেখে নিতে পারো। থার্মোডাইনামিক্সের আমাদের পুরো কোর্স কমপ্লিট করানো রয়েছে এবং ইউটিউবে পুরোপুরি ফ্রি অফ কস্ট, কোনোভাবেই কোনো চার্জ করা হচ্ছে না। ওকে, এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। আমরা যেটা আসছি যে আমরা সবাই জানি কার্নোট সাইকেল খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। কার্নোট সাইকেল থেকে আমরা সব কিছুই জানি। কার্নোট সাইকেলের ব্যাপারে আমি অনেক ডিসকাস করেছি কার্নোট সাইকেল নিয়ে, কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কার্নোট সাইকেল, আমরা এটাকে কি নামে জানি, এটাকে আমরা সবাই জানি একটা আইডিয়াল সাইকেল, তাই তো? এটা একটা আইডিয়াল সাইকেল। কেননা এই কেনোর প্রশ্নতেই কিন্তু এসএসসি এবং মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশন আটকে দেয় ছাত্রছাত্রীদেরকে। সেক্ষেত্রে আপনাদেরকে কিভাবে বলে দেওয়া থাকে, ঠিক এভাবেই বলে দেওয়া থাকে যে কার্নোট সাইকেলের ক্ষেত্রে যদি আমরা একটা অ্যাকচুয়াল সাইকেল রান করাতে যাই কোনো একটা কার্নেট সাইকেলে, বা আমরা একটা কি করলাম, এভাবে একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট নিলাম এবং এটাকে কি করছি, এটা একটা অ্যাকচুয়াল, এটা তো কোনো ফান্ডামেন্টাল জিনিস না, এটা জাস্ট অ্যাকচুয়ালি আমি একটা সিলিন্ডার এবং পিস্টন অ্যারেঞ্জমেন্ট নিয়েছি এবং এটাকে আমরা রান করাতে চাচ্ছি কার্নোট সাইকেলে। তো ডাইরেক্টলি আপনাকে প্রশ্ন করা হবে এটা কি পসিবল না ইম্পসিবল। থার্ডলি পসিবল বাট সফিস্টিকেটেড। আর একটা 4 নম্বর কিছু একটা অপশান দিয়ে দিল। এবার আপনারা তো সবাই জানেন
আইডিয়াল সাইকেল বলে দেওয়া আছে, আমাদের বইয়ের মধ্যে বলে দেওয়া রয়েছে যে কার্নোট সাইকেল একটা আইডিয়াল সাইকেল। ব্যাস, আমরা তো ডাইরেক্টলি কোশ্চেনে অ্যান্সার করে দেবো ইম্পসিবল। বাট এখানটাতেই কিন্তু আটকে যেতে হবে আপনাদেরকে, এখানটাতেই কিন্তু মাইনাস আমাদের হয়ে যাচ্ছে 0.33 বা 0.5 যাই থাক। আমরা কিন্তু কখনোই এটাকে ইম্পসিবল সাইকেল বলবো না। আরে যদি ইম্পসিবল হতো তাহলে এটাকে আমরা কোনোদিন আমাদের সিলেবাসের মধ্যেই রাখতাম না, কোনোদিন জানারই দরকার হতো না এটাকে। যদিও অনেক কিছু ইম্পসিবল জিনিস আমরা জানি, বাট কার্নোট সাইকেলের ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে, কার্নোট সাইকেল এমন একটি সাইকেল যেটা কিন্তু পসিবল, কিন্তু এটা সফিস্টিকেটেড। অর্থাৎ কার্নোট সাইকেলকে যদি আমাদেরকে চালাতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমি ডায়াগ্রামটা আবার মনে করিয়ে দিই। পিভি ডায়াগ্রামটা কিছুটা ঠিক এরকম ছিল, তাই তো করছিলাম। জাস্ট এই যে পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টটাকে আমি খুব ভালো করে একবার একটু বুঝিয়ে দিই, জাস্ট আরেকবার আমি মনে করিয়ে দিই, হয়তো অনেক দিন হয়ে গেছে আমরা ভুলে গেছি অনেকেই। সবার প্রথমে আমরা কি করছি, হিট অ্যাড করছি এবং সেটা খুব ধীর গতিতে। হিটটা যখন আমরা বের করব তখনও খুব ধীর গতিতে, এবং সেটা একটা কি সাইক্লিক প্রসেস হতে হবে, এবং সেই সাইক্লিক প্রসেসটা এমনই হতে হবে খুবই ধীর গতির মধ্যে চলবে, যে কারণে এটা কিন্তু সফিস্টিকেটেড হবে বাট পসিবল হবে অবশ্যই। কিন্তু অবশ্যই মনে রাখবে পরীক্ষার ক্ষেত্রে আমাদের যারা কোশ্চেন সেট করে, আমার মতো মানুষগুলো, খুবই খারাপ মানুষগুলো, তারা কি করে, কেউ ডাইরেক্টলি পসিবল ইম্পসিবল দিয়ে 3 নম্বর অপশানটা রাখলোই না, তখন কিন্তু আপনাকে ইম্পসিবল করতে হবে। বাট যদি 3rd নম্বরে এরকম কিছু থাকে পসিবল বাট সফিস্টিকেটেড, তাহলে কিন্তু আপনাদেরকে 3rdটাই করতে হবে। এবার আপনি বলবেন তাহলে পসিবল করবো না কেন, ডাইরেক্টলি আবার আমরা পসিবল বলতে পারি না। ডাইরেক্টলি যদি আমরা পসিবল বলে ফেলি তাহলে তো ওই সাইকেল দিয়ে আমরা একটা গাড়ি চালাতে পারতাম, ওই সাইকেল দিয়ে আমরা একটা স্টিম ইঞ্জিন চালাতে পারতাম, বা কোনো কিছু একটা আমরা রান করাতে পারতাম। এটা রান করে, বাট রান করার ক্ষেত্রে বেশ কিছু কন্ডিশান দিয়ে দেয়, যে কারণে আমরা যদি 3rd নম্বর অপশানটা না থাকে তখন আমাদেরকে ইম্পসিবল করতে হবে। কেননা আমরা আমাদের যে ল পড়েছিলাম, থার্মোডাইনামিক্স ল মনে পড়ছে, 3টে ল ছিল, 0th ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, মনে পড়ছে কি? যদি না মনে পড়ে অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে বা ভিডিওসগুলো একবার দেখে নিও। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু এভাবেই বলা রয়েছে, আবার একবার হয়তো মনে করিয়ে দিতে পারি, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট অ্যান ইঞ্জিন ওয়ার্কিং অন এ সাইক্লিক প্রসেস হুজ সোল পারপাস ইজ টু বি কনভার্টেড। যাই হোক, আমি মুখস্থ বলে সময় নষ্ট করতে চাইছি না, প্রত্যেকটা জিনিস বোঝানো রয়েছে। আর এটাই হচ্ছে আমাদের কার্নোট সাইকেল। এটা নিয়ে আর কোনো সমস্যা রইলো? আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, অবশ্যই 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 জানিও, অবশ্যই জানিও। আচ্ছা, আমাকে কেউ একজন কমেন্ট করছিলে বারবার একটা প্রশ্ন নিয়ে বারবার আমাকে কেউ কমেন্ট করছিলে। আমি যে প্রশ্নটা এখনই বলে ফেলি, যদিও সেটা ওয়ার্কশপ টেকনোলজির প্রশ্ন, কিন্তু আমরা তো পড়াশোনা করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা, বলেই রাখি। আমরা কি জানি, বেশ কিছু ধরনের ফ্লেম রয়েছে গ্যাস কাটিং, গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে। এক হচ্ছে নিউট্রাল ফ্লেম, 2 কার্বোরাইজিং ফ্লেম, 3 অক্সিডাইজিং ফ্লেম, তাই তো? নিউট্রাল ফ্লেম, কার্বোরাইজিং ফ্লেম, অক্সিডাইজিং ফ্লেম কোনটার ক্ষেত্রে কি ব্যবহার হয় সেটা নিয়ে বেশ কিছু আমার সাথে কথোপকথন হয়েছে, বেশ কয়েকজনের, বেশ কিছু জন আমাকে কনফিউশন দাঁড় করিয়েছিল। যাই হোক, আমি সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। নিউট্রাল সবসময় মনে রাখবে, কিছু জিনিস থিওরির বাদ দিয়ে প্র্যাকটিক্যালি মনে রাখতে হয়। নিউট্রাল ফ্লেম আমরা জেনারেলি মাইল্ড স্টিলের কাটিং, ওয়েল্ডিং এইসবের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। অক্সিডাইজিং ফ্লেম আমি বলে রাখছি, অক্সিডাইজিং ফ্লেম সব থেকে বেশি আমাদের যেটা নিয়ে কনফিউশন হয়, অক্সিডাইজিং ফ্লেম একটা হচ্ছে কাস্ট আয়রন, আরেকটা কি ব্রাশ। এই দুটো নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ি আমরা পরীক্ষার ক্ষেত্রে। কাস্ট আয়রন যেটা আমাদের ওয়েল্ডিং করা হয় সেটা কিন্তু স্লাইটলি অক্সিডাইজিং, আর ব্রাশের যে আমাদের ওয়েল্ডিংটা হয়ে থাকে সেটা কিন্তু খুবই স্ট্রংলি
স্ট্রংলি অক্সিডাইজিং। এই দুটো কিন্তু খুব ভালো করে মাথার মধ্যে রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল কোনো একটা পরীক্ষাতে, যেখান থেকে আমাকে একটা ছেলে আমাকে মেল করেছিল, আমার সঙ্গে কথা বলেছিল। তো তাকে আমি সবার জন্য যে জন্য আমি আজকে প্রশ্নটা আপনাদের সামনে রেজ করলাম, যে অক্সিডাইজিংয়ের ক্ষেত্রে কাস্ট আয়রনের ক্ষেত্রে স্লাইটলি অক্সিডাইজিং হয়, ব্রাশের ক্ষেত্রে ব্রোঞ্জের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা হয়ে থাকে স্ট্রংলি অক্সিডাইজিং। এবার তো বাকি পড়ে রইল কার্বোরাইজিং। কমেন্ট করে আপনারা আমাকে সবাই বলুন কার্বোরাইজিং ফ্লেম আমরা কিসে ব্যবহার করে থাকি। খুবই 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 সহজ একটা প্রশ্ন, এটা নিয়ে আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না, কেননা যদিও আজকে আমাদের থার্মোডাইনামিক্সের ক্লাস, তো জাস্ট আমি পড়াতে পড়াতে মনে পড়ে গেল, তাই ভাবলাম শেয়ার করে দিই একবার। নেক্সটের দিকে চলে আসা যাক, খুব বেশি সময় নষ্ট না করে। এবার আমরা চলে আসছি অ্যাবসলিউট জিরো প্রেশার। আচ্ছা, অ্যাবসলিউট জিরো প্রেশার নিয়ে কিসের এত সমস্যা, কেন বারবার পরীক্ষাতে সবাই ভুল করে চলে আসে? অ্যাবসলিউট জিরো মানে কি? এমন একটা পজিশন যে টেম্পারেচারে আমরা কি পাচ্ছি, কোনো ধরনের নড়াচড়া পাচ্ছি না, তাদের মধ্যে কোনো হেলদোল পাচ্ছি না, অর্থাৎ কণাগুলোকে আমরা কোনোভাবে খুঁজে পাচ্ছি না, তাদের মধ্যে যে দৌড়াদৌড়িগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিটলি আমরা কোনোভাবেই খুঁজে পাই না। সেইটাকেই আমরা বলছি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। সেটা কি? -273। এটা নিয়ে না বোঝার কি রয়েছে? অ্যাবসলিউট টেম্পারেচার তো কেলভিনেই হবে, ব্যাস -273। এবার একটু যদি খুব ভালো করে লেখা যায় -273.15 কেলভিন, ব্যাস এইটুকু তো মনে রাখবার, আর কি আছে? দুটো জিনিসে জিজ্ঞেস করা হয়, হয় অ্যাবসলিউট টেম্পারেচারটা কি জিজ্ঞেস করা হয়, আদারওয়াইজ টেম্পারেচারটা জিজ্ঞেস করা হয়। খুব ভালো করে মনে রাখলে -273.15, না হলে 273, ব্যাস এইটুকুই তো শুধু মনে রাখবার। এটা নিয়ে তো এমন কিছু জল ঘোলা করবার নেই। আর যাদের প্রশ্ন আটকাচ্ছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম টেকনিক্যাল অ্যাসপিরিয়েন্টসে যাও, আমাকে প্রশ্নগুলো পাঠাও। তোমরা তো আজকাল পাঠাতেই ভুলে যাচ্ছ, আমিও একটু নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, তোমরা আমাকে কোশ্চেন্সগুলো পাঠাও, আমি অবশ্যই কিন্তু তার অ্যান্সার করব। নেক্সট আমরা এবার যে প্রশ্নটার দিকে আসছি, তো ডাইরেক্টলি আমরা কোশ্চেনে চলে আসছি যে আইস অ্যান্ড ওয়াটার। আইস অ্যান্ড ওয়াটার এটা কি ধরনের সিস্টেম? এই একটা প্রশ্ন ডাইরেক্টলি জিজ্ঞেস করা হয়। আর একটা প্রশ্ন ডাইরেক্টলি জিজ্ঞেস করা হয় যে ওপেন সিস্টেম কোনটা, ক্লোজ সিস্টেম কোনটা, আর আইসোলেটেড সিস্টেম কোনটা। এই কয়েকটা প্রশ্ন বারবার ঘুরে আসে। ডাইরেক্টলি একটা প্রশ্ন করা হয় আইস অ্যান্ড ওয়াটার, এটাকে আমরা কি ধরনের সিস্টেম বলবো, ওপেন সিস্টেম কোনটাকে বলবো, ক্লোজ সিস্টেম কোনটাকে বলবো, আইসোলেটেড সিস্টেম আমরা কোনটাকে বলবো। তো এটার জন্য আমি একটা এক্সাম্পল দিতে অবশ্যই পছন্দ করি, যেটা বারবার আমি বলি, এবং এটা আমাকে আমার কলেজের স্যার ফার্স্ট থার্মোডাইনামিক্সের লেকচারে জাস্ট এই ছবিটাই এঁকেছিলেন। যে আমার বাড়িতে যখন ভাত রান্না হয়, আমরা বাঙালিরা সবাই ভাত খেতে পছন্দ করি, যখন বাড়িতে ভাত রান্না হয় সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমাদের প্রথমে বাড়িতে কি করা হয়, একটা গ্যাস বা কোনো কিছু বা উনুন, কোনো কিছুর মধ্যে একটা হাঁড়ি দেওয়া হয় এবং তার মধ্যে জল গরম করতে দেওয়া হয়। যখনই জলটা গরম করতে দেওয়া হয় তখন কি হয়, কিছুক্ষণ গরম হওয়ার পর এখান থেকে স্টিম যাওয়া শুরু করে, এবং এই স্টিমটা কি, এই ওয়াটার মলিকুল। স্টিম মানে কি, ওয়াটার মলিকুল, স্টিম বানানটাও ভুল হয়ে যাচ্ছে, ওয়াটার মলিকুল। আর এটা কি, হিটেড, অর্থাৎ এর মধ্যে হিট থাকছে এবং ওয়াটার মলিকিউলস থাকছে। তো এই ওয়াটার মলিকিউলস, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, ওয়াটার মলিকিউলসটাকে আমরা বলতে পারি আমাদের মাস, আর এটা হচ্ছে হিট। তো এমন যে সমস্ত সিস্টেম যেক্ষেত্রে আমাদের মাস আর হিট দুটোরই ট্রান্সফার হচ্ছে সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে, তো সিস্টেম কোনটা, এই হাঁড়িটাকে আমরা সিস্টেম বলছি, আর এই যে বাইরের অ্যাটমসফিয়ার এটাকে আমরা সারাউন্ডিং বলছি। সিস্টেম সারাউন্ডিংয়ের মধ্যে যখন আমার মাস অ্যান্ড হিট বোথ ট্রান্সফার হচ্ছে তখন আমরা তাকে কি বলছি, একটা ওপেন সিস্টেম বলছি। আর ঠিক যখনই আমরা এই যে হাঁড়িটার মুখে এখানে যদি আমরা একটা ঢাকনা চাপা দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, স্টিম কিন্তু আমার বাইরে যেতে পারছে না, বাট এখনও কিন্তু হিট
বাইরে যাচ্ছে, কেননা হিট কী করছে, ঢাকনাটাকে গরম করছে, এবং সেই গরমটা আমরা বাইরে যদি একটু হাত নিয়ে যাই কাছাকাছি, তাহলে আমরা অনুভব করতে পারবো হিটটা কিন্তু তখনও ট্রান্সফার হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলছি ক্লোজ সিস্টেম, কেননা এক্ষেত্রে আমাদের মাসের কোনো ট্রান্সফার হচ্ছে না, বাট এখনও হিটের ট্রান্সফার হচ্ছে বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। এটাকে কিন্তু আমরা বলছি একটা ক্লোজড সিস্টেম। আরেকটা সিস্টেম যেটাকে আমরা বলছি আইসোলেটেড সিস্টেম, সেটা আমরা কি, যদি আমরা এটাকে একটা কমপ্লিটলি ক্লোজড একটা চেম্বারের মধ্যে আটকে রাখলাম, যার এখানে কি অ্যাডিয়াবেটিক ওয়াল রয়েছে, অ্যাডিয়াবেটিক ওয়াল অর্থাৎ এক্ষেত্রে আমাদের কি কোনো ধরনের হিট কিন্তু কোনোভাবেই বাইরে বেরোতে পারবে না, আর ঢাকনা তো দেওয়াই রয়েছে, মাসও যেতে পারছে না, অর্থাৎ সিস্টেম সারাউন্ডিংয়ের মধ্যে কিন্তু না মাসে ট্রান্সফার হচ্ছে না হিটে ট্রান্সফার হচ্ছে, তখন আমরা তাকে বলছি আইসোলেটেড সিস্টেম। আর থার্ডলি যেটা রইল আইস অ্যান্ড ওয়াটার, আইসটা কি সলিড, ওয়াটারটা কি লিকুইড। তো এটা নিশ্চয়ই একটা হোমোজিনিয়াস মিক্সচার তো নয়, মিক্সচার কি সেগুলো নিয়ে তো আমি জেনারেল সায়েন্সের ক্লাসেও আলোচনা করেছি, এটা তো মানে ইঞ্জিনিয়ারিংয়ের খুব একটা বড় ব্যাপার না। তো এই ধরনের সিস্টেম যেক্ষেত্রে সলিড লিকুইড এগুলো কী বলছি আমরা, হেটেরোজিনিয়াস মিক্সচার, এটাকে আমরা কি বলছি, হেটেরোজিনিয়াস মিক্সচার। তো ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসে হেটেরোজিনিয়াস মিক্সচার কোনটা, অপশানে অনেক কিছু থাকবে, আপনাদেরকে খুঁজে নিতে হবে আইস অ্যান্ড ওয়াটার, বা ডাইরেক্টলি প্রশ্ন করে আইস অ্যান্ড ওয়াটার কোন ধরনের সিস্টেম, তো এটা হচ্ছে একটা হেটেরোজিনিয়াস সিস্টেম। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় ভুল করে আসলে চলবে না, পিএসসির জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। ওয়েস্ট বেঙ্গল পিএসসি বলুন বা যে কোনো আপনারা স্টেট থেকে যদি পিএসসি দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট, আমি আবারও বলে দিলাম। এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেনে আমরা যেটা দেখতে পাবো, নেক্সট অনেক সময় প্রশ্ন আসে এন্ট্রপি দিয়ে। তো এন্ট্রপি জেনারেলি কি এটা জিজ্ঞেস করা হতে পারে। এন্ট্রপি, এন্ট্রপি থেকে কিন্তু ডাইরেক্টলি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এন্ট্রপি জিনিসটা কি খুব ভালো করে আমি বুঝিয়েছি, আর আজকে নিয়ে এটা নিয়ে সময় নষ্ট করতে যাচ্ছে না, কেন ভিডিও অলরেডি লেন্দি হয়ে যাচ্ছে, প্রচুর লম্বা হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে। তো যাই হোক, এন্ট্রপি কি এটা নিয়ে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু আসে। এছাড়া কি আসে, এন্ট্রপিটা কিসের উপর জেনারেলি ডিপেন্ড করে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আর এখানে যে দুটো জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এক নম্বর হচ্ছে প্রেশার, আর দু নম্বর ভলিউম। এক নম্বর হচ্ছে প্রেশার, এক নম্বর হচ্ছে প্রেশার, আর দু নম্বর হচ্ছে টেম্পারেচার। তো প্রেশার অ্যান্ড টেম্পারেচার এই দুটো জিনিসের উপরেই কিন্তু জেনারেলি এটা নির্ভর করে থাকে। প্রেশার অ্যান্ড ভলিউম। তো এই প্রেশার আর এই ভলিউম এই দুটোর ওপর কিন্তু জেনারেলি এন্ট্রপি নির্ভর করে থাকে, এবং এই জিনিসগুলো খুব ভালো করে আমি বুঝিয়েছিলাম, তাই খুব বেশি এটা নিয়ে আর সময় নষ্ট করছি না। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। নেক্সট আরেকটা প্রশ্ন আসে যেটা খুবই সহজ, যেটা নিয়ে আমি বোর্ডে খুব বেশি করব না, যে মলিকিউলস নিয়ে প্রশ্ন আসে, যে এমন কিছু মলিকিউল আছে যারা একটা মাত্র অ্যাটম নিয়ে তৈরি, তাদেরকে আমরা কি বলে থাকি, মনো অ্যাটমিক বলে থাকি। যারা দুটো নিয়ে তৈরি, ডাই, তিনটে ট্রাই, এই ধরনের হয়ে থাকে। প্রশ্নটা কিন্তু এই মনো অ্যাটমিক নিয়ে বারবার প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যে যারা একটা মলিকিউল দিয়ে তৈরি। আপনারা ভাবছেন জেনারেল সায়েন্সের ক্লাস হচ্ছে না, মোটেও জেনারেল সায়েন্সের ক্লাস হচ্ছে না, এগুলো কিন্তু থার্মোডাইনামিক্সের ক্লাস। অবশ্যই থার্মোডাইনামিক্সে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো, ছোটোখাটো প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার সময় বারবার মাথার মধ্যে আসতে চায় না, এবং সেই জন্যই কিন্তু আমি এগুলো বলছি। আপনারা ভাববেন এত সহজ সহজ প্রশ্ন, তাহলে আপনারা বলুন, আমি একটা প্রশ্ন অবশ্যই আপনাদেরকে দিলাম, সেই প্রশ্নের উত্তরটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, এখনই অবশ্যই কমেন্ট করে জানান যে অক্সিজেনটা কত অ্যাটমিক, মনো অ্যাটমিক, ডাই অ্যাটমিক না ট্রাই অ্যাটমিক। এবার আপনারা বলবেন অক্সিজেন, আরে হ্যাঁ ভাই, সেই অক্সিজেন যেটা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের জন্য সব থেকে বেশি জরুরি। এবার হলো তো, আসলো থার্মোডাইনামিক্সের মধ্যে প্রশ্ন, অক্সিজেনটা কত অ্যাটমিক, ডাইরেক্টলি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাও। এবার বুঝতে পারলে যে এটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট, এই মলিকুলার থিওরিগুলো।
নেক্সট আমরা চলে আসব আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট একটা প্রশ্ন আসে ফুয়েল থেকে। ফুয়েল থেকে কিন্তু বেশ কিছু ধরনের প্রশ্ন আসে। ফুয়েল, এই যে ফুয়েলস, তো ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন যদি আমাদেরকে হিট যখনই দিতে হবে তখন আমাদেরকে তো কিছু না কিছু আগুন জ্বালাতেই হবে। আগুন না জ্বালালে আমরা হিট থেকে পাবো? আর আগুন জ্বালানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফুয়েল, অক্সিজেন। অবশ্যই একটা খুব ভালো প্রশ্ন, কম্বাশনের জন্য কী কী প্রয়োজন ডাইরেক্টলি প্রশ্ন করা হয়। তার মধ্যে অবশ্যই মনে রাখতে হবে একটা হচ্ছে অক্সিজেন, যেটাকে আমরা এয়ার হিসেবেও লেখা থাকে অনেক সময়। 2 নম্বর ফুয়েল, অ্যান্ড থার্ড স্পার্ক, বা যেটাকে আমরা কি বলছি, আগুন। তো এটা এই কটা জিনিস কিন্তু প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। এর মধ্যে যদি কোনো একটা জিনিসকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আর কোনোভাবেই আগুন জ্বালানো সম্ভব নয়। অবশ্যই কিন্তু এটা ভালো করে মনে রাখবেন। তো এখানে এবার প্রশ্ন ডাইরেক্টলি ফুয়েল থেকে, এবং ফুয়েলের মধ্যেও একটা ডিভিশন কোল। কোল থেকে কিন্তু খুব খুব বেশি প্রশ্ন আসে এবং প্রত্যেকটা জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট। কোলের আমরা কি জানি, 4 ধরনের কোল আমরা জেনারেলি পেয়ে থাকি: অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর কোক। ঠিক আছে, এর মধ্যে কোন কোন ধরনের আমাদের ফুয়েল বা কোন ধরনের কোলটা সব থেকে বেশি ক্যালোরিফিক ভ্যালু রয়েছে, বা কোন কয়লাটা পোড়ালে আমরা সব থেকে বেশি ক্যালোরি পাই, সেটাকে আমরা ক্যালোরিফিক ভ্যালু বলছি। তো কাকে পোড়ালে আমরা সব থেকে বেশি ক্যালোরি পাবো, তার মধ্যে অবশ্যই এই সিরিজেই মনে রাখবেন অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, কোল। অ্যানথ্রাসাইট সব থেকে বেশি, বিটুমিনাস তার থেকে কম, লিগনাইট তার থেকে কম, কোক তার থেকে কম। তো এই কোকটাকে আমরা পিট বলে থাকি, পিট কয়লা, পিট কোক। ওকে, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট, এই 4 ধরনের যে আমাদের কয়লা রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ক্যালোরিফিক ভ্যালু আমরা পাই অ্যানথ্রাসাইটে, তার থেকে কম পাই বিটুমিনাসে, তার থেকে কম পাই লিগনাইটে, এবং সব থেকে কম যেটা আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে পিট। এটা একটা জেনারেল সায়েন্সের প্রশ্ন। পশ্চিমবঙ্গে যে কয়লাটা পাওয়া যায় সেটা কিন্তু খুবই খুবই খারাপ মানের। কিছু উন্নত মানের রয়েছে, লিগনাইট বা বিটুমিনাস কিছুটা পাওয়া গেলেও অ্যানথ্রাসাইট সেভাবে কিছু পাওয়া যায় না। এবার যদি ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করা হয় ইঞ্জিনিয়ারিংয়ের, যে অ্যানথ্রাসাইটে আমরা যে ক্যালোরিফিক ভ্যালুটা পেয়ে থাকি সেটা কত হয়ে থাকে, সেটা কিন্তু 1 কেজিতে হয়ে থাকে 35 মেগাজুল। অবশ্যই কিন্তু মনে রাখবেন অ্যানথ্রাসাইটে যেটা হয়ে থাকে 35 মেগাজুল, এবং এই অ্যানথ্রাসাইটটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আর এটা জেনারেলি আমাদের যে টারবাইন্স বা স্টিম ইঞ্জিনসগুলো জেনারেলি যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো অ্যান্থ্রাসাইটে চলে। তবে আপনারা বলবেন কি তাহলে বিটুমিনাস, লিগনাইট, পিট কি ব্যবহার হয় না? অবশ্যই ব্যবহার হয়, কোনো কিছুই ফেলে দেওয়া হয় না, এগুলো ব্যবহার হয়। তবে মোস্টলি একটু কম যেখানে হলেও চলে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু, যেমন যদি আমাদের স্টিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু বিটুমিনাস, লিগনাইট, কোক এগুলো কিন্তু চালিয়ে দেওয়া যায়। তো এবার আমাদের আরও একটা প্রশ্ন আসবে, যে প্রশ্নটার মধ্যে আবারও ক্যালোরিফিক ভ্যালু নিয়ে প্রশ্ন। তো ক্যালোরিফিক ভ্যালুর মধ্যে আমরা অনেক সময় 4টে অপশন দেওয়া থাকে। একটা হচ্ছে কোল গ্যাস, একটা হচ্ছে মোন্ড গ্যাস, আরেকটা দেওয়া থাকে প্রডিউসার গ্যাস, আরেকটা দেওয়া থাকে ব্লাস্ট ফার্নেস গ্যাস। এই 4টে গ্যাসের মধ্যে সব থেকে বেশি ক্যালোরিফিক ভ্যালু কার হয়ে থাকে, এই ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া থাকে। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সবসময় মনে রাখবে কোল গ্যাস যেটা, এর কিন্তু ক্যালোরিফিক ভ্যালু সব থেকে বেশি হয়। কোল গ্যাসের ক্যালোরিফিক ভ্যালু সব থেকে বেশি হয়। অর্থাৎ সলিডের ক্ষেত্রে জেনারেলি প্রশ্ন আসে কয়লা থেকে, গ্যাসের ক্ষেত্রে কোল গ্যাস থেকে প্রশ্ন আসে, আর লিকুইডের ক্ষেত্রে পেট্রোলিয়াম থেকে প্রশ্ন আসে। এবং পেট্রোলিয়ামেরও আমাদের জেনারেলি ডিজেল আর পেট্রোল এই দুটো জিনিস নিয়ে প্রশ্ন আসে। কে আমাকে বলতে পারে কমেন্টে ডিজেলের বেশি হয় না পেট্রোলের বেশি হয় ক্যালোরিফিক ভ্যালু? কে আমাকে বলতে পারে ডিজেলের ক্যালোরিফিক ভ্যালু বেশি হয় না পেট্রোলের বেশি হয়? কমেন্ট করা শুরু করো।
নেক্সট কোশ্চেন। এবার তোমরা ভাববে আজকে এত কোশ্চেন কেন কমেন্টসে দিচ্ছি, কেননা এগুলো অলরেডি আমি পড়িয়ে ফেলেছি, তাই খুব বেশি এগুলো নিয়ে আর এবার তো কিছুটা এক্সপেকটেশান তো আপনাদের উপর থেকেও থাকে, তাই না? কিছুটা এক্সপেকটেশান তো আপনাদের উপর থেকেও থাকবে। আর যারা ভাবছো যে আমি পারছি না, আমি বলবো একবার অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও, বা যারা হয়তো অনেক আগে দেখেছিলে, যখন আমি পড়িয়েছিলাম তখন পড়েছিলে, তারপর আর পড়া হয়নি, আর একবার দেখে নাও, আশা করছি আর কোনো অসুবিধা হবে না। নেক্সট প্রশ্ন এয়ার থেকে নেক্সট প্রশ্ন, এয়ারের ক্ষেত্রে সিপি বাই সিভি এর ভ্যালু কত হয়ে থাকে? ডাইরেক্ট প্রশ্ন, আর এই প্রশ্নটার ক্ষেত্রে প্রশ্নটা শুধু এয়ার থেকেই জেনারেলি করা হয়, তাই খুব বেশি কিছু ভাবার দরকার নেই, খুব বেশি কিছু নিয়ে ডিসকাস করার দরকার নেই, খুব বেশি কিছু নিয়ে চিন্তা করারও দরকার নেই। ডাইরেক্ট প্রশ্নের অ্যান্সারটা মনে রাখবে 1.4। ডাইরেক্ট প্রশ্নের অ্যান্সারটা মনে রাখবে 1.4। এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন। দেখো বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো ডাইরেক্ট প্রশ্ন করা হয় এবং তার উত্তরগুলো এভাবে ডাইরেক্টলি দিতে হয়। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের যে ডিজেল সাইকেল এবং অটো সাইকেলের এফিসিয়েন্সি। কখন আমরা দেখব যে ডিজেল সাইকেল এবং অটো সাইকেলের এফিসিয়েন্সি প্রায় একই আমরা পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে একটা টার্ম থাকে, সেটাকে আমরা বলছি কাট অফ, যেটা তোমরা সবাই জানো। তো কাট অফ কত হলে, ডাইরেক্টলি প্রশ্ন, কাট অফ কত হলে ডিজেল সাইকেল আর অটো সাইকেল, আর অটো সাইকেল এদের এফিসিয়েন্সি একেবারে কাছাকাছি পৌঁছে যায় বা মোটামুটি সেম হয়? তো সেক্ষেত্রে মনে রাখবে কাট অফ যদি 0 হয়, কাট অফ যদি যদি কাট অফ 0 হয়, সেক্ষেত্রে কিন্তু অটো সাইকেলের এফিসিয়েন্সি ডিজেল সাইকেলের এফিসিয়েন্সি প্রায় কাছাকাছি পৌঁছে যায়। ওকে, নেক্সট আরেকটা প্রশ্ন আসে যে ডাইরেক্টলি এভাবেও প্রশ্ন করা হয়, একেবারে থিওরি থেকে প্রশ্ন করা হয়। এই প্রশ্নগুলো তোমরা নিজেরাই ভেবে দেখো, এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় কতবার দেখেছো। যে আমরা দেখে থাকি যে একটা ইনিশিয়াল স্টেজে কোনো একটা সিস্টেম যখন তার একটা ইনিশিয়াল স্টেজে ছিল এবং যখন সে আবার তার প্রসেসটা শেষ হলো, অর্থাৎ আমরা একটা কোনো কাজ শুরু করলাম, সেই কাজটা প্রাথমিক যে অবস্থানে ছিল সেখান থেকে পরবর্তীকালে যখন আমরা শেষ করলাম, সে আবার ঘুরে ফিরে তার আগের ইনিশিয়াল পজিশানে চলে এলো, তখন আমরা সেটাকে কি বলে থাকি? তো তখন আমরা সেটাকে বলে থাকি একটা রিভার্সেবল প্রসেস। এটাকে আমরা কি বলে থাকি? একটা রিভার্সেবল প্রসেস বলে থাকি। তো এই প্রশ্নটাই আবার অন্যভাবে জিজ্ঞেস করা হয় যে এমন যে সমস্ত প্রসেসগুলো যেগুলো ইনিশিয়াল এবং বা এন্ড যেটা সেগুলো সেম হয় না, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি ঠিক এর উল্টোটা ইরিভার্সেবল প্রসেস। অর্থাৎ রিভার্সেবল এবং ইরিভার্সেবল এই দুটো নিয়ে কিন্তু খুব ভালো কনসেপ্ট থাকতেই হবে। প্রশ্ন যেভাবেই আসুক, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, যেটা আমি থিওরি পড়ানোর সময় বারবার বলেছিলাম যে আমি যা কিছু বলছি, এই যে এত কিছু আপনারা ভাববেন যে আমি 10টা কি 15টা প্রশ্ন বলেছি, কিন্তু আমি আলোচনা করেছি অনেক কিছু, যেখান থেকে 30টা 35টা 50টা আমি প্রশ্ন কিন্তু লিখে 50টা প্রশ্ন বানিয়ে ফেলতে পারতাম, কিন্তু সেটা নয়, আপনাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে। এবার আমি যেটা বলছিলাম যে আজকে কিন্তু এতটাই থাক, কেননা একদিনে বেশি হজম করতেও সমস্যা হবে, এমনিতেও খাওয়া দাওয়া গরমকাল সমস্যাও হচ্ছে, খুব বেশি আমরা চাপ নেব না, পরীক্ষাও এখনও আসতে অনেক দেরি আছে। তো আমি সেই জন্য বলছি থিওরি তোমরা যারা পড়ে ফেলেছো তারা আরও একবার থিওরি রিভাইজ করো, কেননা আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে চলে এসেছি। আজকের যার প্রথম সিরিজ আমরা শুরু করলাম থার্মোডায়নামিক্সের পার্ট 1, এরপর আমরা আনবো থার্মোডায়নামিক্স পার্ট 2, যেখানে আমরা থার্মোডায়নামিক্সের আরও বেশ কিছু প্রশ্ন কনসেপ্ট সহ আমরা আলোচনা করব, এবং যারা থিওরি দেখে ফেলেছো তাদের জন্য সুবিধা হবে, বা যারা এখনও থিওরিটা দেখোনি ডাইরেক্ট এমসিকিউ সিরিজে আসছে তাদেরও যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয়, আমি কিন্তু সেইভাবেই কিন্তু ক্লাসটা করানোর চেষ্টা করছি। তো চলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে থার্মোডায়নামিক্স পার্ট 2 নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গড ব্লেস ইউ অল, স্টে সেফ। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই কিন্তু মাস্ক ব্যবহার করুন।